সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গৃহযুদ্ধে বিদেশি যোদ্ধাদের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এই উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ইসরায়েলে ফিরতে শুরু করেছে ইহুদি রাষ্ট্রটির রিজার্ভে থাকা লাখ লাখ বিদেশি সেনা। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। তাৎক্ষণিকভাবেই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত 3,60,000 রিজার্ভিস্ট প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডাকে সাড়া দেন। চাকরি ছেড়ে এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করেও অনেকে রওনা দেন ইসরায়েলের উদ্দেশ্যে। বর্তমানে গাজায় মূলত এই রিজার্ভিস্টদেরই মোতায়েন করা হচ্ছে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ভাড়াটে সেনা মোতায়েনের চর্চা নতুন কিছু নয়। ইসরায়েল সেই রাষ্ট্র যারা জন্মলগ্ন থেকেই বিদেশি সেনাদের দিয়ে যুদ্ধ পরিচালনার ইতিহাস বহন করে। ইসরায়েলি সেনাবাহিনী বিদেশ থেকে আনা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি ইউনিট গঠন করেছে বেশ আগেই। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন এবং উন্নয়নে সহায়তা করে এই ইউনিটই। (1948) সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠার সময় 56টি দেশ থেকে প্রায় 5,000 সেনা আরবদের বিরুদ্ধে লড়াই করতে ওই অঞ্চলে যায়। জায়নবাদী আন্দোলন এবং ফিলিস্তিনিদের জন্য ইহুদিবাদী সংস্থার সশস্ত্র শাখা হাগানাহ গ্রুপও গঠন করে তারা। ইসরায়েলে প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। বয়স 18 পার হলেই প্রত্যেক নারী পুরুষকে প্রশিক্ষণ নিতে হয়। পুরুষদের ক্ষেত্রে এই প্রশিক্ষণের মেয়াদ 32 মাস, নারীদের 2 বছর। প্রশিক্ষণের পর সবাইকে সেনাবাহিনীর রিজার্ভ ইউনিট হিসেবে রাখা হয়। তাদের 40 বছর বয়স পর্যন্ত দেশের যে কোনো জরুরি অবস্থায় ডাকা হতে পারে, যেমন 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধ, 1991 সালে উপসাগরীয় যুদ্ধ এবং অবশ্যই 7 অক্টোবরের পর গাজা যুদ্ধে তাদের ডাকা হয়েছে। ওই অঞ্চলে তারাই একমাত্র রাষ্ট্র যারা আদর্শগতভাবে ইসরায়েলের ভেতর এবং দেশের বাইরে বসবাসকারী নাগরিকদের প্রত্যক্ষভাবে যুদ্ধে ব্যবহার করে। এটা সম্ভব হওয়ার প্রধান কারণ হল ইহুদি রাষ্ট্রটির নাগরিকত্বের সংজ্ঞা বেশ বিস্তৃত। এই অঞ্চলে ইসরায়েলে একমাত্র রাষ্ট্র যারা আদর্শগতভাবে দেশটির ভেতর এবং বাইরে বসবাসকারী নাগরিকদের প্রত্যক্ষভাবে যুদ্ধে ব্যবহার করে। এটা সম্ভব হওয়ার প্রধান কারণ হলো ইহুদি রাষ্ট্রটির নাগরিকত্বের সংজ্ঞা বেশ বিস্তৃত। একটি প্রশ্নের উত্তর খুঁজলেই বিষয়টি খুব সহজে বোঝানো সম্ভব হবে। প্রশ্নটি হচ্ছে, ইহুদি না হলেও কি ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সম্ভব? এই প্রশ্নের জবাব হচ্ছে শর্ত সাপেক্ষে সম্ভব। যদি কারো দাদা দাদি বা নানা নানি বা মা বাবার মধ্যে কেউ একজন ইহুদি হন, তাহলে আইডিএফ তাকে নেবে। আবার কেউ যদি নিজে ইহুদি না হয়েও এই ধর্মের কাউকে বিয়ে করেন এবং তিনি ইসরায়েলে বাস করেন, তাহলেও আইডিএফ এ যোগ দেওয়ার ব্যাপারে তাকে কোনো বাধার মুখে পড়তে হবে না। এখন যারা গাজা যুদ্ধে যোগ দিচ্ছে তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী রিজার্ভিস্ট। তবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা রিজার্ভিস্টদের কাছ থেকেও দেশটি অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে। কেউ কেউ ইসরায়েলে উড়ালও দিয়েছেন, আবার এমনও বহু উগ্র সমর্থক আছেন যারা দূর থেকেও চেষ্টা করে যাচ্ছেন যুদ্ধে নিজেদের প্রমাণ রাখার। যেমন ফরাসি নাগরিক ইসরায়েলি রিজার্ভিস্টরা বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়েও উপহাস করতে দ্বিধা করেনি। আবার গাজায় চলমান গণহত্যার সঙ্গে জড়িত ব্রিটিশ নাগরিকদের রোজকার জীবন প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ ঘোষণার 5ম দিন পেরু থেকে একটি প্যাসেঞ্জার বিমানে করে বহু লোক ইহুদি রাষ্ট্রটিতে যান। ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশের জন্যই তারা বিমানের ভেতরেই দেশটির পতাকা নাড়ার ভিডিও প্রকাশ করেন, যা ভাইরালও হয়। ইসরায়েলে গত কয়েক বছর ধরে কি ঘটছে তা তারা জানেন না, এমন ভাবার কোনো কারণ নেই। দেশটির রাজনৈতিক অস্থিরতা, রাস্তায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, পশ্চিম তীরের অধিকৃত ভূখণ্ডে নিয়মিত চালানো অভিযান সবকিছুই বিশ্ববাসীর সামনে। এসব অভিযানের জন্য ঘন ঘন রিজার্ভ ফোর্সের ব্যবহার অনেকের মধ্যেই হতাশা তৈরি করেছে। গত বছর জুলাই মাসে প্রায় 10,000 রিজার্ভ সেনা ইসরায়েলের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে লেখা এক চিঠিতে সই করেন। এ সময় তারা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোরও হুমকিও দেন।
যুদ্ধ চলছেই, একই সঙ্গে হামাসের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তির ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের ভেতরে। এসব কারণে দ্রুত কমছে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে সেনাদের মধ্যে নৈতিক জোর এবং ইচ্ছা, ফলে রিজার্ভিস্ট সেনাদের ওপর ইসরায়েলের শাসকদের নির্ভরতা বাড়ছে। যুদ্ধে রিজার্ভিস্টদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে। সমালোচনা রয়েছে তাদের কাজের পরিবেশ এবং অস্ত্র গোলাবারুদ সরবরাহের ঘাটতি নিয়েও। তবে উদ্বেগ বা সমালোচনা শুধু এটুকু নিয়েই নয়, আরেকটি বিষয় নিয়েও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তা হলো যুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা কেমন হবে। এক্ষেত্রে ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ দেয়া যেতে পারে। ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন সেনারা দেশে ফিরলেও তাদের আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আর্মহার্স্ট এর ইতিহাসের অধ্যাপক এবং ভিয়েতনাম যুদ্ধ নিয়ে 3টি বইয়ের লেখক ক্রিস্টিয়ান অ্যাপি যুদ্ধফেরত সেনাদের সম্পর্কে বলেন, তারা প্যারেডে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। বিষয়টি এমন নয়, তাদের প্রয়োজন মৌলিক মানবিক সহায়তার। একটি নৃশংস যুদ্ধে যোগ দেওয়ার পর স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়ার জন্য তাদের দরকার সাহায্য। বিদেশ থেকে আসা বহু স্বেচ্ছাসেবীকে নিয়োগ দিচ্ছে ইসরায়েল। নিয়োগপ্রাপ্তরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছেন এবং সশস্ত্র লড়াইয়ের বিভিন্ন অবস্থানে গিয়েও যুদ্ধ করছেন। অন্যান্য যুদ্ধে অবৈধ সেনাদের যেমন মৌলবাদী হিসেবে লেবেল লাগিয়ে দেওয়া হয়, এদের শরীরে তেমন কোনো ট্যাগ জড়িয়ে দেওয়া হয় না। আফগানিস্তান, সিরিয়া বা সোমালিয়ায় যারা যেতে চায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক ধরনের হুমকি, কারণ ধরেই নেওয়া হয় এরা জিহাদ করার জন্য ওই দেশগুলোতে যেতে চাইছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য ইসরায়েল ইস্যুতে নিরাপত্তা নিয়ে হীনমন্যতায় ভোগে না। অন্য কোনো দেশে যুদ্ধ করে আসার পর জিহাদিদের তার নিজ দেশও আশ্রয় দেয় না, তাকে দেখা হয় নিরাপত্তা উদ্বেগ হিসেবে। রাষ্ট্র ধরেই নেয় যুদ্ধ ওই ব্যক্তিকে যে অভিজ্ঞতা দিয়েছে তা নিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তার এই অপারগতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। রাষ্ট্র মনে করে সুনির্দিষ্ট আদর্শে বিশ্বাসী ওই নাগরিক নিজের সঙ্গে যুদ্ধকেও দেশে টেনে আনবে, তখন সেই দেশেই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে তার আদর্শিক বিরোধিতাকারীর সঙ্গে। একই কথা কিন্তু জায়নবাদের নামে যারা লড়াই করছেন তাদের জন্য প্রযোজ্য, কিন্তু এই নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তাদের যেসব নাগরিক ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে দেশে ফেরার পর তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে বৈশ্বিকভাবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দেশ এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি, যদিও বিষয়টি অত্যন্ত জরুরি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তাদের যেসব নাগরিক ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে দেশে ফেরার পর তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে বৈশ্বিকভাবে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দেশ এই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি। যদিও বিষয়টি অত্যন্ত জরুরি, এক্ষেত্রে জাতিসংঘ এগিয়ে আসতে পারে। যেসব দেশের নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ নিচ্ছে সেই দেশগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এটি শুধু একটি আইনগত বিতর্ক নয়, একটি দেশের নাগরিক অন্য দেশে গিয়ে যুদ্ধে অংশ নিচ্ছে, সে অংশীদার হচ্ছে গণহত্যার মতো নিষ্ঠুরতম অপরাধেরও। কাজেই তাকে দায়মুক্তি দেয়া রাষ্ট্রের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাশাপাশি এরা সামাজিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বিশ্বজুড়েই ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী অবস্থান জোরালো হচ্ছে। ইসরায়েলের হয়ে যুদ্ধফেরত নাগরিকদের যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে এরা ফিলিস্তিনপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভগুলোতে হামলা চালাবে, যা ওই রাষ্ট্রের স্বাভাবিক শান্তি শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।